বেনজির দেশে আছেন কিনা নিশ্চিত নন স্বরাষ্ট্রমন্ত্রী। বেনজির কিভাবে দেশ ত্যাগ করলেন প্রশ্ন ফখরুলের। জানাবো ভারতের নির্বাচন কেন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। 31,000 কর্মী যেতে পারেননি মালয়েশিয়ায়, দোষীদের শাস্তি চান ক্ষুব্ধ জিএম কাদের। এবং সর্বশেষ জানাবো মিয়ানমারের 750 নিরাপত্তা রক্ষীর বেশিরভাগই ফেরত গেছেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বেনজির দেশে আছেন কিনা নিশ্চিত নন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ দেশে আছেন নাকি চলে গেছেন সে ব্যাপারে জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, আমি এখনো সঠিক জানি না তিনি আছেন নাকি চলে গেছেন, আমাকে জেনে কথা বলতে হবে। বেনজির আহমেদের দেশ ত্যাগ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাকে আমরা এখনো নিষেধাজ্ঞা দেইনি। সে যদি নিষেধাজ্ঞার আগে চলে গিয়ে থাকে, আমি এখনো কিন্তু সঠিক জানি না সে আছে নাকি চলে গেছে, আমাকে জেনে কথা বলতে হবে। তিনি আছেন কিনা না আছেন সেটা আমি এখনো সুনিশ্চিত নই। আমার পুলিশ বাহিনী অনেক ভালো কাজ করছে, অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করছে। কোনো ব্যক্তি যদি মনে করে তার দায় প্রতিষ্ঠান নেয় না। এই বিষয়ে আরেক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যদি কেউ অন্যায় করে থাকেন, অন্যায়ভাবে ধন সম্পদ কুক্ষিগত করে থাকেন, আমাদের দেশে সে অনুযায়ী বিধান রয়েছে, বিচার হবে, সেখানে আমাদের কিছু বলার নেই। সে কি দোষ করেছে কি করেনি সেগুলো আমাদের কাছে এখনো কোনো সত্য তথ্য নেই। এগুলো তদন্ত হচ্ছে, তদন্তের পরে জানা যাবে তিনি দোষী না নির্দোষ, কিংবা কত পরিমাণ অর্থ বানিয়েছেন, কর ফাঁকি দিয়েছেন বা সম্পদ বানিয়েছেন তার তথ্য দেননি। এগুলো আমাদের সংশ্লিষ্ট বিভাগ অনুসন্ধান করছে। অনুসন্ধানের আগে আমার মুখ দিয়ে বলা সঠিক নয়। বেনজির কিভাবে দেশ ত্যাগ করলেন প্রশ্ন ফখরুলের। দুর্নীতির অভিযোগ থাকার পরও পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ সপরিবারে কিভাবে দেশ ত্যাগ করলেন, সরকারের কাছে এমন প্রশ্ন রেখেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার মানুষের সঙ্গে প্রতারণা করছে। অসংখ্য আজিজ বেনজির সৃষ্টি করেছে আওয়ামী লীগ সরকার, লুটের সাম্রাজ্য তৈরি করেছে। লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। মির্জা ফখরুল বলেন, পাকিস্তান একদিনে হয়নি, বাংলাদেশে একদিন হয়নি, 25 বছর সংগ্রাম করতে হয়েছে বাংলাদেশের স্বাধীনতার জন্য। আমরা তো মাত্র কয়েক বছর লড়াই করলাম, মাত্র 15 বছর। আমরা হেরে গেছি, এটা মনে করার কোনো কারণ নেই। তিনি বলেন, এই লড়াই সাধারণ লড়াই নয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক লড়াই। 60 লাখ আসামি এই লড়াইয়ে আমাদের হাজার হাজার নেতাকর্মী প্রাণ দিয়েছে। আমরা জেলে যাচ্ছি, কারাগারে যাচ্ছি। হ্যাঁ, সাফল্য আসেনি, তবে একদিন সাফল্য আসে না। খালেদা জিয়া এখনো কারাগারে, তাকে মুক্ত করতে পারেনি। লড়াই থেমে যায়নি। যতক্ষণ বিজয় অর্জন না হবে ততক্ষণ পর্যন্ত লড়াই চলবে, সেখান থেকে সরে আসেনি। বিএনপি মহাসচিব বলেন, বিএনপি সবচেয়ে বড় দল, শক্তিশালী দল। বিএনপি রিসার্চ সেল আছে। বিএনপি পন্থী বুদ্ধিজীবী পেশাজীবীদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে বিএনপি, এখনো পিছপা হয়নি আমরা। বিজয় অর্জন করতেই হবে, সাফল্য আনতে হবে, লক্ষ্য থেকে সরে আসবে না বিএনপি। মাঝে মধ্যে কৌশল পরিবর্তন হবে। ভারতের নির্বাচন কেন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। আজ ভারতের লোকসভা নির্বাচন শেষ হলো। আগামী 4 জুন জানা যাবে দিল্লির মসনদে কে বসেছে। ভারতের নির্বাচন শেষ হওয়ার পর এখন সারা বিশ্বের নজর ভোট গণনার দিকে। 4 জুনের ফলাফল কি হবে তা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা কল্পনা চলছে। এই নির্বাচনের ফলাফলের ব্যাপারে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নানা রকম উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। অধীর আগ্রহে অনেকে অপেক্ষা করছে ভারতের নির্বাচনের ফলাফল কি হয় তা দেখার জন্য। ভারতের লোকসভা নির্বাচনের জন্য বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আগ্রহ দুইটি কারণে। প্রথমে, ভারত আমাদের পাশের দেশ, সেখানে গণতন্ত্রের চর্চা কিভাবে হচ্ছে, বিভিন্ন জরিপগুলোর ফলাফল বাস্তবে কতটুকু প্রতিফলিত সেটা নিয়ে যে কোনো রাজনীতিবিদেরই আগ্রহ আছে। এই স্বাভাবিক আগ্রহ থেকে ভারতের নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা রকম আলাপ আলোচনা চলছে। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে গত 1 দশকের বেশি সময় ধরে ভারতের প্রভাব বেড়েছে এবং বাংলাদেশের নির্বাচন সহ বিভিন্ন রাজনৈতিক ঘটনায় ভারতের ভূমিকা মুখ্য হয়ে উঠেছে। আর এই বাস্তবতায় শেষ পর্যন্ত ভারতের নির্বাচন ফলাফল কি হয় তার উপর অনেক কিছুই নির্ভর করছে। যদিও অতীতে দেখা গেছে যে ভারতের নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক না কেন তাদের বাংলাদেশের নীতিতে তেমন কোনো পরিবর্তন আসে না। বিশেষ করে কংগ্রেসকে পরাজিত করে বিজেপি যখন প্রথমবার ক্ষমতা এসেছিল তখন অনেকেই মনে করেছিল আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কে হয়তো অবনতি ঘটবে। বিশেষ করে 2014 নির্বাচনের পরপরই ভারতের নির্বাচনে যে পট পরিবর্তন হয় তা আওয়ামী লীগ সরকারকে চাপ ফেলতে পারে এমন আশঙ্কা করেছিলেন অনেকে, কিন্তু বাস্তব হয়েছে তার উল্টো। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক আরো নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে। এখনো যদি শেষ পর্যন্ত কোনো নাটকীয় ঘটনা ঘটে, ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে, তাহলে কি সম্পর্কের ক্ষেত্রে কোনো পরিবর্তন ঘটবে, এটি এখন রাজনৈতিক অঙ্গনে আলোচিত হচ্ছে। এই আলোচনার অন্যতম কারণ হলো ইন্ডিয়া জোটের অন্যতম শরিক আম আদমি পার্টির অন্যতম নেতা অরবিন্দ কেজরিওয়ালের সাম্প্রতিক বক্তব্য। আম আদমির পার্টির এই প্রধান কারাগার থেকে প্যারোলে মুক্তি হয়ে বিভিন্ন জায়গায় বক্তৃতা দিয়েছেন এবং সে বক্তৃতায় তিনি বাংলাদেশের ব্যাপারে কিছু স্পর্শকাতর কথাবার্তা বলেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশের বিরোধী দলের নেতাদের গ্রেপ্তার করে শেখ হাসিনা নির্বাচনে জয়ী হয়েছেন। এই বক্তব্যের প্রতিবাদ অবশ্য বাংলাদেশ থেকে করা হয়নি। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন এটা মেঠো বক্তব্য। রাজনীতির মাঠে এ ধরনের বক্তব্য অনেকে করে থাকেন।
এটি কূটনৈতিক বক্তব্য নয়, তাই এটিকে আমলে নেওয়ার কোনো কারণও নেই। কিন্তু কূটনৈতিক মহলে মনে করছে ইন্ডিয়া জোটে আম আদমি পার্টি একটি প্রভাবশালী দল এবং শেষ পর্যন্ত যদি ইন্ডিয়া জোট জয়ী হয় সেক্ষেত্রে হয়তো বাংলাদেশের ব্যাপারে এক ধরনের চাপ তৈরি করা হতেও পারে। তবে এই মতের সাথে একমত নয় অনেকেই। তারা মনে করে ইন্ডিয়া জোটের প্রধান হলো দল কংগ্রেস এবং কংগ্রেসের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজে ইন্ডিয়া জোট ক্ষমতা এলেও আমাদের নীতিতে কোনো পরিবর্তন হবে না। আর যদি নির্বাচনে অনুমতি ফলাফলই হয় বিজেপির জয়ী হবে বলেও তিনি এই কথা ধারণা করে যাচ্ছেন। 31,000 কর্মী যেতে পারেননি মালয়েশিয়ায়, দোষীদের শাস্তি চান ক্ষুব্ধ জিএম কাদের। ভিসা পেয়েও 31 মের মধ্যে প্রায় 31,000 কর্মী মালয়েশিয়া যেতে না পারায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বিরোধী দলীয় নেতা বলেন, গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার দীর্ঘদিন বন্ধ থাকার পর দেশটি 2022 সালের 5,24,946 জন কর্মী নিতে রাজি হয়েছে। শুক্রবার 31 মের মধ্যে এই কর্মী পাঠানোর কথা ছিল। সে অনুযায়ী গত প্রায় 2 বছর যাবৎ এজেন্সির পেছনে ঘুরে ঘুরে 6 থেকে 8 লাখ টাকা পর্যন্ত খরচ করেও নির্ধারিত সময়ে মালয়েশিয়াতে যেতে পেরেছেন 4,94,102 জন। বাকি 30,844 জন সর্বস্ব হারিয়ে মালয়েশিয়াতে যেতে পারেননি। এর চেয়ে কষ্টদায়ক ঘটনার হতে পারে না। এজেন্সিগুলোর চাহিদা মতো টাকা পরিশোধ করে 4 থেকে 5 রাত বিমানবন্দরের মেঝেতে ঘুমিয়েও মালয়েশিয়াতে যেতে না পারাটা মর্মান্তিক ও দুঃখজনক। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, কাদের গাফলতির জন্য শ্রমবাজার এত বড় বিপর্যয় হলো তা বের হতে উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করতে হবে। একই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে যারা মালয়েশিয়াতে যেতে পারেনি তাদের পাঠাতে কূটনৈতিক প্রচেষ্টা চালাতে হবে। মিয়ানমারের 750 নিরাপত্তা রক্ষীর বেশিরভাগই ফেরত গেছেন। মিয়ানমার বর্ডার গার্ড বাংলাদেশ ও সেনাবাহিনীর প্রায় 750 জন সদস্য বিভিন্ন সময়ে নিয়োগ পেয়েছেন, আশ্রয় পেয়েছেন। তাদের বেশিরভাগকে ফেরত পাঠানো হয়েছে, বাকিরাও ফেরত প্রক্রিয়ায় আছেন। বৈঠকে ডক্টর হাসান মাহমুদ জানান, রোহিঙ্গা উদ্বাস্তুদের পাশাপাশি গত ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত মিয়ানমার বর্ডার গার্ড বাংলাদেশ পুলিশ ও সেনাবাহিনীর প্রায় 750 সদস্য বিভিন্ন সময় পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের বেশিরভাগকে ফেরত পাঠানো হয়েছে, বাকিরাও ফেরত প্রক্রিয়ায় আছে। শুধু তাই নয়, মিয়ানমারে বিবাদমান গোষ্ঠীর সেল বাংলাদেশে অংশ পড়ে হতাহতের ঘটনা ঘটেছে। এসবের পুনরাবৃত্তি রোধ করতে একান্ত ঘটনা ঘটেছে। মিয়ানমার বর্ডার গার্ড বা পুলিশ ও মিয়ানমার সেনাবাহিনী প্রায় 750 সদস্য বিভিন্ন সময় পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের বেশিরভাগকেই ফেরত পাঠানো হয়েছে, বাকিরাও ফেরত প্রক্রিয়ায় আছে। বৈঠকে ডক্টর হাসান মাহমুদ জানান, রোহিঙ্গা উদ্বাস্তুদের পাশাপাশি গত ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ ও সেনাবাহিনী প্রায় 750 সদস্য বিভিন্ন সময় পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের বেশিরভাগকেই ফেরত পাঠানো হয়েছে, বাকিরাও ফেরত প্রক্রিয়ায় আছে। শুধু তাই নয়, মিয়ানমারের বিবাদমান গোষ্ঠীর সেল বাংলাদেশের অংশে পড়ে হতাহতের ঘটনা ঘটেছে। এসবের পুনরাবৃত্তি রোধ একান্ত প্রয়োজন। এদিকে মিয়ানমার বিষয়ে জাতিসংঘের মহাসচিবের বিশেষ দ্রুত অস্ট্রেলিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপের সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, মিয়ানমারের চলমান সংঘাতময় পরিস্থিতি কোনো নতুন ঘটনা নয় এবং এটিকে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিপক্ষে ব্যবহারের অজুহাত তৈরির সুযোগ দেওয়া অনুচিত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।